আছে? তো এই হচ্ছে আমার টেক্সট, আর এখান থেকে আমার প্রশ্ন হচ্ছে মেক 5 শর্ট নোটস অন কলোনাইজেশন অফ অস্ট্রেলিয়া। প্রথমে বলছি নোট করতে, তারপরে বলছি শর্ট নোট করতে, মানে এটা অ্যাজ শর্ট এজ পসিবল হবে, ঠিক আছে? তো আমি আমার কাজ কি বললাম, যে আমি যখন জিনিসটা পড়তে নিব, আমার প্রথম কাজ হচ্ছে হাতে একটা কলম আর পেন্সিল নেওয়া। আমি পড়তে পড়তে দাগাবো, এবং এইভাবে যদি আপনি দাগায় যান আপনার একবার রিডিংই শেষ হয়ে যাবে। 5টা নোট মেক করা ইজ নট এ বিগ ডিল, ঠিক আছে? এখান থেকে জাস্ট 5টা ইম্পর্টেন্ট লাইন লিখে দিবেন। আপনি যদি ফুল লাইন লিখেন, আমি আবার বলছি, আপনি যদি টেক্সট থেকে হুবাহু ফুল লাইন লিখেন এবং ভাবেন এটা আপনার নোট, আপনার নাম্বার কাটা যাবে। 5টা সেন্টেন্স লিখতে পারেন, বড় সেন্টেন্স লিখতে পারেন, হুবাহু টেক্সটের মতো লিখতে পারেন, আপনার নাম্বার হয়ে যাবে হাফ। যদি আপনি শর্ট লিখেন আপনার নাম্বার আসবে ফুল। ইজ ইট ক্লিয়ার? ছোট হবে, as short as possible। যেটা বড় লিখতে হয় আমি বলি যেটা বড় লিখতে হবে, বাট যেটা ডিরেক্ট করা থাকে ছোট লিখবেন, ওটা ছোট লিখতে হবে। ওকে, আমরা পড়ি। সবাই টেক্সটটা আছে আপনাদের কাছে, একটু পড়েন। European settlement of Australia began in 1788. So colonization began in, আমি শুধু কি লিখবো? Began in 1788. That's it. First note done. Okay. When a British penal colony was established on the east coast. আপনি চাইলে ব্রিটিশ পেনাল কলোনি জায়গাটাতে দাগ দিতে পারেন এবং এটা নোট হিসেবে লিখতে পারেন, বাট এখানে আরো ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, সো আমি এটাকে স্কিপ করলাম। From this strategic point, আচ্ছা আমি লিখি, হ্যাঁ, সাইড হিসেবে লিখি, এক্সট্রা নোট হিসেবে লিখি, এটা আমি এক্সট্রা লিখছি, ঠিক আছে? এক্সট্রা নোট। On the east coast, from this starting point, Australia grew rapidly and continually expanding across the entire continent. এই লাইনে ইম্পর্টেন্ট কিছু নাই, এজন্য লিখলাম না। A number of reasons. তাহলে reasons behind colonization, আমি শুধু লিখবো reasons। লিখে এরকম একটা দাগ দিয়ে 2-3টা রিজন কমা দিয়ে লিখে ফেলবো, ঠিক আছে? আমাকে লিখতে হবে না the reason behind colonization, লিখতে হবে না, শুধু রিজন লিখে আমি লিখে দেব, কারণ এখানে আমি জানি I'm talking about the colonization of Australia. Okay? আচ্ছা, the most important factor was Britain's need to relieve its overcrowded prisons. তাহলে প্রথম রিজনটা কি? Relieve overcrowded prisons, তাই না? Yes ma'am. বলছে a number of, তার মানে আরো আছে। প্রথমটা হচ্ছে relieve overcrowded prisons. Several violent incidents at overcrowded prisons convinced the British government of the need to separate unruly elements from the rest of the prison populace. এখানে বলছে যে ওই যে প্রিজনগুলো আছে ওখানে কিছু বেশি উগ্র টাইপের কয়েদি আছে, ঠিক আছে, যারা উল্টাপাল্টা অনেক রিসেন্ট ঘটনা ঘটিয়েছে, যার কারণে ব্রিটিশ গভর্নমেন্টের মনে হয়েছে এই মালগুলাকে সরায় ফেলি, ঠিক আছে? এগুলো বেশি ঝামেলা করতেছে, এগুলাকে নিয়ে একটা, ওই যে আপনারা যদি পড়ে থাকেন পদ্মা নদীর মাঝে হোসেন মিয়ার ময়নাদ্বীপ ছিল না, সো ইটস সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো ওখানে নিয়ে এদেরকে জাস্ট ফেলে দিই। সো এরকম ভাবনা থেকে এদেরকে সরানোর জন্য এই কাজটা করা হয়েছে, ঠিক আছে? সো আগের লাইনটা এই লাইনটা একই জিনিস, যার কারণে আমি আর লিখছি না, ঠিক আছে? এক কথা আমি দুইবার লিখবো না, যে ওভারক্রাউডেড প্রিজনকে একটু রিলিভ করাই হচ্ছে প্রথম ইন্টেনশন ছিল। Additionally, Australia was of strategic importance to Britain. It provided a base for the Royal Navy. Second কি ছিল? Base for Royal Navy, ঠিক আছে? আমার সেকেন্ড রিজন আমি পেয়ে গেলাম। In the Eastern Sea, also Australia could be used as an entry point to the economic opportunities. আমি বললাম দি বসবে না, base for the, you are making it as short as possible, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি স্কিপ করলাম। কি বলছি এখানে? থার্ড রিজনটা কি ছিল? এন্ট্রি পয়েন্ট টু দ্য ইকোনমিক অপরচুনিটিস। তাহলে ইকোনমিক অপরচুনিটিস লিখি, অ্যাভেইল ইকোনমিক অপরচুনিটি লিখি, ঠিক আছে? এই সারাউন্ডিং রিজিয়নের যে ইকোনমিক অপরচুনিটিগুলো আছে ওগুলাকে অ্যাভেইল করার জন্য আমরা এই কাজটা করেছিল ওরা, ইকোনমিক অপরচুনিটিস। ওকে ওকে ডান। এখানে আর কোনো রিজন লেখা নাই। All these points figured in the decision by Lord Sydney, Secretary of the State of Home Affairs, to authorize colonization. তার মানে লর্ড সিডনি হচ্ছে কলোনাইজেশনটাকে অথরাইজ করেছে, ঠিক আছে? তাইলে আমি লিখতে পারি অথরাইজড বাই, কিভাবে হচ্ছে
Okay, next. To this effect, on May 13, 1787, Captain Arthur Phillip, commanding 11 ships full of convicts, left Britain for Australia. তাহলে এটা পুরো নেভিটা ফ্লিটটা কে কি বলে লিড করেছিল? ক্যাপ্টেন আর্থার ফিলিপ। তাহলে হচ্ছে আপনি লিখতে পারেন ফ্লিট। ফ্লিট বলতে নৌবহর বোঝায়, তাই না? led by Captain Arthur Phillip। ঠিক আছে? Okay, he successfully landed on a full fleet at Botany Bay on January 18, 1788. প্রথমে সে বটানি বেতে ল্যান্ড করে, বাট এটা কিন্তু সে ফাইনালি ল্যান্ড করে না। পুরোটা পড়ি, ঠিক আছে? আমি এখানে চাইলে একটু করে বটানি বে এক্সট্রা নোট হিসেবে লিখতে পারি, ঠিক আছে? সো বটানি বেতে সে প্রথমে ল্যান্ড করে, দে লেফট দ্য বে 8 days later, মানে 18 জানুয়ারি তারা ল্যান্ড করেছিল। 8 দিন পরে তারা এখান থেকে সরে যায় হচ্ছে পোর্ট জ্যাকসনে। কোথায় সরে যায়? পোর্ট জ্যাকসন। 18 জানুয়ারি থেকে 8 দিন পর কত তারিখ হয়? 26 জানুয়ারি, ঠিক আছে? Because of its openness and poor soil, and settled instead at Port Jackson. So they settled at কোথায় সেটেল করেছে? পোর্ট জ্যাকসন। আমি এখানে এক্সট্রা নোট হিসেবে লিখি, যেটা হচ্ছে সিডনিতে, ঠিক আছে? Okay, a few kilometers north, the ship landed 1373 people, including 732 convicts, and the settlement became Sydney. Okay, Australia Day is now celebrated on 26th January. So I will bolte pari 26th January Australia Day. Is it clear? Yes. So apni chaile ki ei tinta point ekhane dite parten na? পারতেন, কিন্তু ইটস আপ টু ইউ যে আপনি কোন পাঁচটা পয়েন্ট নিয়ে হচ্ছে এই জিনিসটা বানাবেন নোটটা, ঠিক আছে? ইটস আপ টু ইউ। বাট আমি এখানে এক্সট্রা করে লিখেছি, কারণ আমি এখান থেকে তো আপনাকে সামারি করা শেখাবো, ঠিক আছে? এই জন্য আমি এক্সট্রাগুলো লিখেছি। এই লেখাগুলো আসলে আপনি যদি পেপার থাকতো তাহলে আপনি যেটা দাগাতেন সেটা আমি এখানে লিখে দিয়েছি। তাহলে আমি ধরে নিই আমি যখন পড়ছিলাম তখন এই লাইনগুলো নিচে দাগ আছে, ঠিক আছে? না আমাদের কি এখানে যেরকম নিচে কোশ্চেন আছে কমপ্লিট দ্য ফলোইং না স্টেটমেন্ট, না ওগুলো তাকাও না, ওদিকে তাকাও। শুধু আমাদের এরকম একটা টেক্সট দেওয়া থাকবে আর সেখান থেকে আমরা 5 পয়েন্ট নেব। দেখো এটা প্রশ্ন আসবে না, শূন্যস্থান আসবে না, এমসিকিউ আসবে না, নোট মেকিং আসবে, সামারি আসবে, যাই আসুক রিড তো করতে হচ্ছে টেক্সটটাই তোমাকে। মেইন একটা টেক্সট তো আমি তোমাকে টেক্সটটা পড়া শেখাচ্ছি, কিন্তু টেক্সটটা এই মুহূর্তে আমি টেক্সট পড়া শেখাচ্ছি তোমাকে সামারি আর নোট মেকিং এর জন্য, আর কিছুতে ফোকাস করো না। কারণ প্রত্যেকটা টেক্সট আমি আলাদা করে এক একটা জিনিসের জন্য আলাদা করে পড়িয়েছি, ঠিক আছে? কোশ্চেন অ্যানসারের জন্য পড়িয়েছি, এই যে শূন্যস্থান পূরণের জন্য কিভাবে পড়তে হয় সেটাও পড়েছি। এক একটা টাস্ক অনুযায়ী এক এক ভাবে পড়তে হয় জিনিসটাকে, ঠিক আছে? তো আমি আজকে পড়েছি যে কিভাবে নোট মেক করতে হয়। আমি পাঁচটা করেছি, আপনি চাইলে এদিক সেদিক করে এগুলো অ্যাড করতে পারেন, বা ওখান থেকে ইম্পর্টেন্ট কিছু মনে হলে অন্য কিছু অ্যাড করতে পারেন। বাট আপনার নোট হবে অ্যাজ শর্ট এজ পসিবল, ঠিক আছে? একদম যত শর্ট করা যায়। আই এম নট আস্কিং ফর এ ফুল সেন্টেন্স, ইউ ডোন্ট হ্যাভ টু মেক এ ফুল সেন্টেন্স, ঠিক আছে? জাস্ট শর্ট নোট। ওকে, সো আমি মনে করলাম এটা আমার নোট। এবার আমি একটু এটা দিয়ে সামারি করার চেষ্টা করি। কি করব? সামারি। নোট মেকিং করলে আপনি 5 নাম্বার পেয়ে গেছেন। আপনাকে যদি আমি এক্সট্রা করে সামারি দেই তখন আপনি আরো 5 পাবেন, ঠিক আছে? ওকে, দেখেন এই যে এই লাইনগুলো এগুলো তো আমি ওখানে দাগিয়েছি, তাই না? ওখানে দাগিয়েছি না? তো আমাকে এখন যখন আমি সামারি করতে যাব আমার পুরোটা পড়তে হবে না, শুধু দাগানো পোরশনগুলো পড়ে পড়ে আমি সামারি করে ফেলতে পারবো। একটু খুব মনোযোগ দিয়ে খাতাটাতে রেখে একটু আমার কথা জাস্ট শুনেন আর ওইদিকে তাকায় থাকবেন, যে এখানে তাকায় থাকবেন আর আমার কথা শুনবেন। ওকে, দেখেন কি বলেছে। Colonization of Australia began in 1788. The main reasons were to relieve its overcrowded prison, to give a base for the Royal Navy, to avail economic opportunities on the surrounding region. Clear? কয়টা লাইন হলো? দুটো লাইন হয়েছে। ওকে,
was first founded as British penal colony and authorized by Lord Sydney. তিনটা লাইন। Okay. The fleet was led by Captain Arthur Phillip, who landed on Botany Bay but left 8 days later to settle in Port Jackson, Sydney. Okay? And that's why 26th January is observed as Australia Day till now. So এখানে মনে হয় 6টা সেন্টেন্স হয়েছে। হাইয়েস্ট ওয়ার্ডস হবে কত? 80। আর 80টা ওয়ার্ড যদি হয়ে যায় আপনার দ্যাটস এনাফ। কিন্তু আপনি যখন পুরো টেক্সটটা পড়তে যান আপনার জন্য এত ছোট করে লেখাটা খুব টাফ হয়ে যায়। বাট আমি যেখানে বলেছি এটা রিয়ারলি 60 থেকে 70 ওয়ার্ডস হবে। ঠিক আছে? সো সামারি হবে শর্ট। সামারি মানে সামারি। আপনার টেক্সট আছে এতটুকু, সামারি হবে এতটুকু। ঠিক আছে? আপনার টেক্সট যদি এতটুকু হয় স্টিল সামারি হবে এতটুকু। ইজ ইট ক্লিয়ার? তো আপনার মাথায় রাখতে হবে আমাকে ম্যাম যদি 3 পৃষ্ঠার একটা ইস্যু দেয় তারপরেও আমাকে সামারি করতে হবে 80 ওয়ার্ডস। ঠিক আছে? আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে খুবই রিসেন্ট একটা ইস্যু নিয়ে খুবই পছন্দের একটা মানুষ নিয়ে আমি হচ্ছে টেক্সটটা দিয়েছি। So you guys will be really happy after getting the question. শাবাশ। ঠিক আছে? তো আমি চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রথম এক্সাম যেন জিনিসটা সহজ হয়। ডক্টর ইউনিস নিয়ে টেক্সটটা আছে। সো আপনারা এত ভয় করে পারেন না যে কি না কি নিয়ে না জানি দিচ্ছি। আর ভাই ডক্টর ইউনিস নিয়ে যদি আপনি টেক্সট পড়েন এত টেক্সট ওইটা খুব পাবেন। যেখানে তুমি ছোট আর ইজি সেটাই বের করবে। ছোট আর ইজি না। ওকে নিয়ে তো মনে করেন এত এত লেখা অনেক তো যে ওনার জন্য একটা চ্যাপ্টারই আছে। হ্যাঁ ওর প্রোফাইল অনেক হাই বুঝছেন? এত হাই প্রোফাইল এত ইনফরমেশন এখন আবার নতুন করে বঙ্গবন্ধু দ্যাটস ওয়াই পড়তে যায় না বুঝছেন? দ্যাটস ওয়াই পড়তে যায় না বিকজ ইটস আ ওয়েস্ট অফ টাইম। খুবই সহজ একটা টাস্ক, জাস্ট আপনাকে কি করতে হবে? নোট মেক করতে হবে। হোয়াটএভার আই হ্যাভ গিভেন ইউ জাস্ট নোট মেক করবেন, দ্যাটস ইট। ঠিক আছে? সো এখানে পড়তে যাওয়ার কিছু নাই কারণ ওটা পড়তে গেলে আপনার টোটাল টাইম ওয়েস্ট হবে। ওখানে এত টেক্সট আছে। ঠিক আছে? ওকে পরের পেজটা যাও। আছে না? খালি না? ময়লা। ওর নাম কি? জেনার নাম? হ। তোমাকে কালকে স্যার খুঁজতেছিল। খবর আছে? তোমরা কি আজকে কেক কাটবা? কখন কাটবা? যখন আসবে কেক কি ফ্লেভার? চকলেট চকলেট। ভ্যানিলা দিতে। ভাবছিলাম তোমাদের কেকটা খেয়ে যাও। ম্যাম এই যে আমাদের শেষ কয় মিনিট? 24 মিনিট। 12টা মিনিট হবে। আচ্ছা কি করবেন? কিসের সমস্যা? ম্যাম বাচ্চার সিদ্ধি কি সমস্যা? কি সমস্যা? কি সমস্যা? ও ভাবতেছে ওরা গতকালকে বললেন না তোমার একটা সমস্যা আছে? এতক্ষণ ও ভাবছে আমি বলতেছি। ওকে জলের পরি শোনেন আপনারা যখন কেক বানাবেন না মানে চেষ্টা করবেন ভ্যানিলা এন্ড চকলেট দুইটাই দিতে বুঝছেন? মানে এখানে অনেক অসহায় বাচ্চা কাচ্চা আছে যাদের ভ্যানিলাটা পছন্দ। So, ছবি তুলতে দিয়ে দিলে করে কি এটা? মুখের ভাষা আমরা কেড়ে নেব। তখন আমাকে ওই রকম লোক দিচ্ছে। রাজ করতেছি কি না আমার বলে ফেলছি খবর আছে। আমার গলা একটা দড়ি বাঁধা আমি পেছন পর্যন্ত আসতে আসতে বাট আপনারা চুপ করতে পারেন নাকি?
বা হচ্ছে পাই চার্ট হোক যাই হোক না কেন, ঠিক আছে, ইভেন টেবিল যাই হোক, কথা কিন্তু ঘুরে ফিরে একটাই, যে বুঝে সে সবই বুঝে, ঠিক আছে। তো আজকে আমি রিভাইজ করাচ্ছি বার চার্ট। এ ফলাফল কথা হচ্ছে, আমি কি অফ করে দিব? না না, আজকে ক্লাসটাই করতে অফ করে দিব কিন্তু, কথা বললে আওয়াজ করলে। ওকে, সো দেখি একটু বার চার্ট সম্পর্কে কি বলা হয়েছে। The bar chart below shows information about changes in average house price in 5 different cities. Kota different cities? 5 different cities between 1990 and 2002, compared with the average house price of 1989. So আপনাকে এখানে দুটো ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে। আপনাকে সবকিছু কম্পেয়ার করা হয়েছে 1989 এর হাউস প্রাইসের সাথে, এটাকে বেস ধরা হয়েছে, ঠিক আছে। বেস বলতে কি বোঝায়, যে এটার তুলনায় কতটুকু বাড়ছে, সিম্পলি পেছনে বসে পাচ্ছে না ম্যাম এই যে একটা এটা ভালো করে পড়া লাগবে, সামনে চলে আসি, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার যে আমরা পুরো চার্টটাকে একটা সময়ের সাথে কম্পেয়ার করছি, যে 1989 এ ওই 5টা সিটিতে যে হাউস প্রাইসটা ছিল ওইটার তুলনায় কতটুকু বাড়ছে কতটুকু কমছে। ইজ ইট ক্লিয়ার? এটা আমার বেস ইয়ার, ঠিক আছে। ওকে, summarize the information by selecting and reporting the main features. আমি যদি সিলেক্টিং এন্ড রিপোর্টিং এই দুটো ওয়ার্ড আপনার খাতায় পাই, খাতা বাতিল করে দেব, ঠিক আছে। কারণ আপনাদেরকে আমি দেখি যে এই লাইনটা লেখা আছে না, ইউ সে আই এম কি জানি ডিসকাসিং দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স। ভাই তো মানে টিচার এটা কোশ্চেন করছে, তো এটা লিখতে হবে না খাতায়, ঠিক আছে। সিলেক্টিং এন্ড রিপোর্টিং এই দুটো ওয়ার্ড যেন কিছুতেই আমি খাতায় না পাই, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? আমি স্ট্রিক্টলি বলছি, আমি খাতা বাতিল করে দেব যদি এগুলো পাই। ওকে, সো দিস ইজ ইওর পিকচার। এটা আসবে না 100% এন্ড 300% শিওর, ঠিক আছে। বাট প্র্যাকটিস করছি এটা দিয়ে। আসবে না 1990 থেকে 1995 এর যে হাউস প্রাইসটা ওটা ওইদিকে আছে, আর 1996 থেকে 2002 পর্যন্ত যে হাউস প্রাইসটা এটা এদিকে আছে, পেয়েছেন? ওকে, দুইটাতে 10টা টোটাল বার আছে না? কয়টা আছে? 10টা। এর মধ্যে প্রথম যে নীলটা দুই পাশে, এটা কিসের জন্য? নিউ ইয়র্কের জন্য, ঠিক আছে। এরপরে রেডটা হচ্ছে নিচে লেখা আছে মাদ্রিদের জন্য, টোকিওর জন্য হচ্ছে কি গ্রিনটা, দেন ইউকে এর জন্য হচ্ছে এটা ইউকে, এন্ড দেন জার্মানির জন্য হচ্ছে পার্পল, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার দেখেন বার কিছু কিছু নিচে চলে গেছে, দেখছেন? নিচে যাওয়ার রিজনটা কি? কার তুলনায় কমেছে? আগের তুলনায় ফার্স্টে ওই যে কার তুলনায় কমেছে? 1989 1989 এর তুলনায় কমেছে, আর যেগুলো উপরে গেছে 1989 এর তুলনায় বেড়েছে। সো 1989 এর কত ছিল আপনার জানার দরকার নাই, ওটাকে আমি বেস ইয়ার ধরেছি, মানে আমি 0 ধরেছি, ঠিক আছে। 0 ধরে আমি এই কাজটা করছি। ওকে, এবার আপনার কাজ হচ্ছে ব্রেইনস্টর্ম করা, তাই তো? বললে আবার মাথাটা তো নষ্ট হয়ে যায়, ব্রেইন আবার স্টর্ম করে কি হবে, ম্যাম এগুলো কি শেখাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। সোজা কথায় আপনি টেক্সটটা পেয়ে ভাববেন না, ভাবছি আমরা, ঠিক আছে। দেখেন এইখানে 1989 এর তুলনায় জাপান এবং ইউকে তে হাউস প্রাইস সেম পরিমাণ নেমেছে, দেখেছেন তাই না? সেম পরিমাণ কমেছে। আচ্ছা, আমি যদি শুধু এটা কম্পেয়ার করি, আবার দেখেন ওই যে ইউএসএ যেটা নীলটা, এটা ওইটা প্রথম 5 বছরে যতটুকু কমেছিল পরের 5 বছরে ঠিক ততটুকু বেড়েছে, তাই না? আমি কিছু পয়েন্টস খুঁজে বের করছি যেটা আমি লিখতে পারবো। ওকে, তো কঠিন টার্ম বললে মনে হয় যে কি কঠিন একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, সবথেকে বেশি কমেছে এন্ড দেন সবথেকে বেশি বেড়েছে কোনটা? এটা সবচেয়ে কমেছিল, এন্ড কম থেকে এটা সবথেকে বেশি বেড়েছে, which means এটা প্রায় এই যে 1995 এর পরে 1996 থেকে এটা কত বেড়েছে না, কিন্তু এখানে 8 আছে, এখানে আছে 12, প্রায় 20% বেড়েছে।
ঠিক আছে, সো এটাই হাইয়েস্ট চেঞ্জ। আর লোয়েস্ট চেঞ্জ হয়েছে, সবথেকে লোয়েস্ট চেঞ্জ হয়েছে মনে হয় রেড ওয়ান, তাই না? স্পেন প্রথমে ছিল 3, দেন হয়েছে এখানে না 2, দেন 4 হয়েছে। ঠিক আছে, আবার এটা তাহলে সেম কমে গেছে। জার্মানি হচ্ছে হ্যাঁ এটা কমেছে, বাট ওটা বেড়েছে কম। ওটা যতটুকু বেড়েছে এটা ততটুকু কমেছে, দেখেছেন? এখানেও কিন্তু 2 কমেছে আমার মনে হয়। ঠিক আছে, আর ওটা 2 বেড়েছে। এটা আপনি আগে ভাববেন এন্ড দেন আপনি আপনার মতো বুঝাবেন। প্রথমে কি হয়েছে আই নো ইওর কোশ্চেন। ঠিক আছে, আই নো তুমি কি প্রশ্ন করতে পারো, সো আমি এটার অ্যানসারই দিচ্ছি। আমরা পুরো লেখাটা লিখি, মানে এই জিনিসটাকে আমি এক্সপ্লেইন করব, তাই তো? আমার টাস্ক কি? এটাকে আমি এক্সপ্লেইন করব কত ওয়ার্ডসের মধ্যে 150 থেকে 170 অর 180। ঠিক আছে, এর থেকে বেশি আমি লিখবো না, আমি চেষ্টা করব এটার মধ্যে লিখে ফেলার। 150 এর কম না, 170 অর 180 এর বেশি না। ঠিক আছে, ওকে। কয়টা স্টেপে লিখতে হয় বার চার্ট গুলো? কে বলছেন? মস্ত ভালো আমি শুরু থেকে ক্লাসে ছিলাম। ঠিক আছে, পিটাবো। ওকে, প্রথমে আমরা লিখি ইন্ট্রোডাকশন। আমি এগুলো কি এভাবে ইন্ট্রোডাকশন লিখে দেন, ইন্ট্রোডাকশনটা টাইটেল দেওয়া যাবে না, আপনি আপনার মতো জাস্ট লিখে যাবেন। আপনার কাজ হচ্ছে প্রশ্নটা হাতে পেয়ে ভাবা, কিছু পয়েন্ট আউট করা এবং আপনি লিখতে শুরু করবেন। আপনি লিখবেন কোশ্চেন অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 5 অর অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 4। লিখে আপনি সরাসরি লিখাই চলে যাবেন, কিচ্ছু বলবেন না যে আমি বার চার্টটা এখানে এক্সপ্লেইন করতে যাচ্ছি বা এই করছি ওই করছি, কিচ্ছু বলা যাবে না। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিব। এরপরে আমরা যখন বড় কিছু লিখি, আমরা একটা উপসংহার লিখি, কনক্লুশন লিখি, তাই না? ওকে, সবটা আলোচনা করলাম, দেন ওই আলোচনা থেকে ছোট করে আমরা একটা কনক্লুশন লিখি। বাট যখন আপনি কোনো কিছু এক্সপ্লেইন করতে যাচ্ছেন, তখন চেষ্টা করবেন কনক্লুশনটাকে আগে দেওয়ার, এরপরে ওটাকে এক্সপ্লেইন করার। ওইটাকে আমরা এখানে নাম দিয়েছি ওভারভিউ। কি বলেছি? ওভারভিউ মানে ভাষাভাবে বড় দাগে আমার যে জিনিসগুলো চোখে পড়ে। যেমন প্রথম বছরগুলোতে আমি দেখছি বেশিরভাগ হাউস প্রাইস কমছে, তাই না? কিন্তু পরেরটাতে বেশিরভাগই বাড়ছে। সো এটা আমার ভাষা প্রথম চোখে আমার যেটা দেখা। ঠিক আছে, সো এই জিনিসগুলো যেটা আমরা দেখবো সেটা আমি লিখে ফেলবো হচ্ছে আমার ওভারভিউতে, এন্ড দেন আমি ডিটেইলস এক্সপ্লেইন করব বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2 তে। কয়টা প্যারাগ্রাফ হলো আমার টোটাল? 4টা। আমি যদি চাই বডি প্যারাগ্রাফ 3 দিতে পারি, বাট তখন আমাকে খেয়াল রাখতে হবে ওয়ার্ড লিমিট ঠিক রাখার জন্য আমি এগুলো ছোট ছোট করব। ঠিক আছে, ওকে। তাহলে ইন্ট্রোডাকশনে তো আমি কি করব? ইন্ট্রোডিউস করব। ইন্ট্রোডাকশনে আমার কাজ থাকে কি জানেন? কি নিয়ে কথা বলবো সেটা দেখা। যেমন এখানে কিছু কথা আছে না, এটাকে এদিক সেদিক করে বলতে হবে আমার ইন্ট্রোডাকশনে। কোথায় বলতে হবে? ইন্ট্রোডাকশনে। তারপরে আসে হচ্ছে আমার ওভারভিউ। ভাষা যেটা দেখছি সেটা হচ্ছে আমার ওভারভিউ। আর ডেসক্রাইব করা, ডিটেইলসে বলা, ডেটা সহ বলা, সংখ্যা সহ বলা, এই সব কিছু স্টার্ট হবে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 থেকে। ইজ ইট ক্লিয়ার? কি বললাম যে আমার ডিটেইলস এক্সপ্লানেশন শুরু হবে বডি প্যারাগ্রাফ 1 থেকে। এখন বডি তো আছে দুটো, একটা বডি প্যারাগ্রাফ 1 আর একটা বডি প্যারাগ্রাফ 2। কোথায় কি লিখবো এটা নিয়ে একটা প্রশ্ন আসে না যে ম্যাম কোথায় কি লিখবো? একেবারে সহজ। বডি প্যারাগ্রাফ 1 এ আপনি এটাকে এক্সপ্লেইন করে দেন, বডি প্যারাগ্রাফ 2 তে আপনি এটাকে এক্সপ্লেইন করে দেন, হয়ে যাচ্ছে। অথবা বডি প্যারাগ্রাফ 1 এ আপনি নিউ ইয়র্ক প্রথম 3টা বার যেটা আছে, নিউ ইয়র্কের সাথে নিউ ইয়র্ক, টোকিওর সাথে টোকিও এন্ড মাদ্রিদের সাথে মাদ্রিদ কম্পেয়ার করেন। ঠিক আছে, এন্ড বডি প্যারাগ্রাফ 2 তে আপনি হচ্ছে ফ্রাঙ্কফুর্টের সাথে ফ্রাঙ্কফুর্ট এন্ড হচ্ছে লন্ডনের সাথে লন্ডন কম্পেয়ার করেন। ইজ ইট ক্লিয়ার? ওকে, আরেকভাবে এক্সপ্লেইন করতে পারেন। বডি প্যারাগ্রাফ 1 এ আপনি দিতে পারেন কোনগুলো বছরের সাথে সাথে কমেছে, আরেকটাতে দিতে পারেন বডি প্যারাগ্রাফ 2 তে দিতে পারেন কোনগুলো বছরের সাথে সাথে বেড়েছে। আরেকভাবে দিতে পারেন বডি প্যারাগ্রাফ 1 এ আপনি দিতে পারেন আমাদের যে বেস ইয়ারটা ছিল ওইটার তুলনায় প্রথম বছরগুলোতে কোনগুলো কমেছে বাড়েছে, এন্ড দেন বডি প্যারাগ্রাফ 2 তে দিতে পারেন ওই বছরের তুলনায় এই বছরে কোনটা বেড়েছে কমেছে। ইজ ইট ক্লিয়ার? প্রথমে আমি এটার সাথে কম্পেয়ার করলাম ওই পাশেরটা, না ওই পাশেরটার সাথে কম্পেয়ার করলাম এই পাশেরটা। ঠিক আছে, সো ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কিভাবে ভেবেছেন কিভাবে লিখবেন। আপনি 4, 5, 6, 7 রকম ভাবে লিখতে পারেন। ঠিক আছে, তো আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি
আপনি সেটা এক্সপ্লেইন করে দেবেন। আমার মনে হয় এই মুহূর্তে সবথেকে সহজ হচ্ছে আপনি যদি কথা বলেন প্রথম তিনটা এন্ড দেন পরের দুটো। ঠিক আছে, ক্লিয়ার? প্রথম তিনটার সাথে এই পাশের প্রথম তিনটাকে কম্পেয়ার করলাম, দেন পরের দুটোর সাথে এই পাশের পরের দুটো কম্পেয়ার করলাম বা অন্য কিছু। ওকে, ক্লিয়ার? বডি 2 থেকে বডি 2 থেকে বডি 1 থেকে 2 থেকে কি গ্যাপ দেব না একসাথে হবে? না গ্যাপ হবে, প্রত্যেকটার পরে গ্যাপ হবে, ট্যাব হবে। ঠিক আছে, ট্যাব বুঝেন তো? লেখায় তো আর ট্যাব দেওয়া যায় না, বাট স্পেস দেওয়া যায়। উপর থেকে নিচের প্যারাগ্রাফ একটা স্পেস হবে এন্ড শুরুর লাইনটাতে একটা স্পেস হবে, এতটুকু একটা স্পেস হবে। ঠিক আছে? বারটাতে কি অলওয়েজ দুইটা পার্ট থাকে? একটাও থাকতে পারে। ঠিক আছে, একটাও থাকতে পারে। একদম তখন ভাগ করে নেব যে যখন একটা থাকবে তখন ভাগ করে নেব যে বডি 1 এ এটা একটু দেব, বডি 2 তে ওটা। আচ্ছা, মনে করেন যে একটা বার চার্ট, শোনেন, একটা বার চার্ট যেখানে কোথাও একটা ওমেনদের যে এডুকেশন, ঠিক আছে, ওমেন এন্ড ম্যান এর এডুকেশন, সেটা নিয়ে কথা হচ্ছে। ওমেন দেন ম্যান, ওমেন দেন ম্যান। ঠিক আছে, ধরেন এইভাবে জিনিসটা আগালো। তো এখানে প্রথমটাতে এরকম ভাবে লেখা থাকবে ওমেন এন্ড দেন পরে লেখা থাকবে ম্যান। ঠিক আছে, তার মানে এটা প্রথমটা হচ্ছে ওমেনদের জন্য আর সেকেন্ডটা হচ্ছে ম্যানদের জন্য। আপনি এখানে কালার দেখতে পাচ্ছেন, আপনার প্রশ্ন তো আমি কালার দিতে পারবো না, সো কালার নিয়ে কনফিউজ হবে না, সিরিয়ালি যাবেন। ঠিক আছে, বার চার্ট দুইটা আছে পাশাপাশি, নিচে ওমেন আগে লেখা তার মানে এটা ওমেন আগে, নিচে ম্যান আগে লেখা তার মানে এটা ম্যান আগে। ঠিক আছে, ক্লিয়ার? ম্যাম তখন বডি প্যারাগ্রাফ 1 এ হচ্ছে women নিয়ে হচ্ছে আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। আপনি চাইলে ওমেন ম্যান দুইটাই কম্পেয়ার করবেন, প্রথম তিনটার সাথে পরের তিনটাকে কম্পেয়ার করেন, অথবা শুধু ওমেনদেরটা প্রথমে বলেন পরে ম্যানদেরটা বলেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, ওকে, চলেন একটু লেখা স্টার্ট করি। এই চারটা স্টেপ আপনারা বুঝেছেন? ইন্ট্রোডাকশনে কি নিয়ে লিখতে যাচ্ছি তা বলবো, ওভারভিউতে ভাষা চোখে বড় জায়গায় যে ডিফারেন্সগুলো চোখে পড়ছে সেটা নিয়ে কথা বলবো, এন্ড এক্সপ্লেইন করা স্টার্ট করব বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2 তে। ঠিক আছে? ম্যাম একটা সাথে কি আরেকটা লেখার পর কি হাতে স্পেস দেব নাকি ফ্ল্যাশ দিয়ে লিখব? বুঝিনি। মানে ইন্ট্রোডাকশন লেখার পর ওভারভিউ যখন লিখব তখন কি হাতে স্পেস দিয়ে লিখব? বলতেছে ম্যাম স্পেস দিবে না। আমি তো এই জন্য অবাক হচ্ছি যে আমি এইমাত্র ম্যাম তো এটা বললো। ও যে উপর নিচে এতটুকু স্পেস, পাশে এতটুকু স্পেস, ঠিক আছে, স্পেস হবে, অবশ্যই হবে। ওই যে পিঙ্ক কালার আপনারা যে কোনো লেখায় প্যারাগ্রাফ ইউজ করবেন, কেন ইউজ করবেন না? আপনারা আলাদা আলাদা করবেন, মাঝখানে ট্যাগ দিবেন, কারণ লেখাটা দেখতে তখন সুন্দর দেখায়। ঠিক আছে, ওকে, একটু মুছতে হবে। এটা আপনি চাইলে লিখতে পারেন, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, প্রথমে ইন্ট্রোডাকশন লিখি। চলে, ইন্ট্রোডাকশনের জন্য আমাকে প্রথমে প্রশ্নের কিওয়ার্ডস খুঁজে বের করতে হবে। কি বের করতে হবে? কিওয়ার্ড। প্রশ্নের কিওয়ার্ডস কে কে আছে দেখেন, এটা একটা বার চার্ট। তো বার চার্ট আমার প্রথম কিওয়ার্ড, দেন হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট চেঞ্জেস ইন এভারেজ হাউস প্রাইস। তাহলে পরেরটা হচ্ছে চেঞ্জ, এন্ড দেন আসে হচ্ছে এভারেজ হাউস প্রাইস। ম্যাম এগুলো তো রাফে করা হতো তাই না? মাথায় করবেন। I really mean it. মনে করেন না যে মজা করে বলছি, এটা মাথায় করবেন। ওকে, ওকে, সো 5 different cities. And then 1990 থেকে 2002 পর্যন্ত বলেছে, আবার 1989 কে বেস ইয়ার ধরেছে। ওই তো কম্পেয়ার করেছে আর চেঞ্জ নিয়ে কথা বলেছে। ঠিক আছে, 5টা পেয়েছি না, 2 3 4 5 6 6টা কিওয়ার্ড পেয়েছি। ঠিক আছে, তো বার চার্ট কথাটা আসতে হবে আমার ইন্ট্রোডাকশনে, চেঞ্জের কথাটা আসতে হবে, কোথায় চেঞ্জ এভারেজ হাউস প্রাইস কথাটাতে আসতে হবে, কোথায় এভারেজ হাউস প্রাইস চেঞ্জ 5টা সিটিতে। ইদার আপনি 5টা সিটির নাম লিখবেন অথবা জাস্ট 5 সিটিজ লিখে দিবেন। ঠিক আছে, এবং বলতে হবে যে এত থেকে এত বছরের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়েছে এবং বেস ইয়ার করেছে এটাকে। আপনার কাজ হচ্ছে এই 6টা ওয়ার্ডকে ব্যবহার করে এখানে যা বলেছে তা বলা, বাট নিজের মতো করে বলা। either one sentence or 2 sentences. That's your introduction. কয়টি সেন্টেন্সে বলতে পারেন? One sentence. or 2 sentence, keywords সবগুলো আসতে হবে। যেমন আমি বলতে পারি the bar chart illustrates average house price change.
different cities. ঠিক আছে, the time range is 1990 to 2000 compared with the house price from 1989. ঠিক আছে, আমি দুটো সেন্টেন্স পড়লাম আপনাদের জন্য, আপনারা চাইলে একটাও করতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ওটা দেখে লিখেন তাহলে তো হচ্ছে। এই যে একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটার মতো করে ট্রাই করেন, এক্সাক্ট লিখবেন না, নিজেকে একটু পরিশ্রম করান। ফাইলটা দিয়ে দিই তাইলে তো হয়, ফাইলটা দিয়ে দিই তাইলে তো হয়। এখন না ক্লাসে মনোযোগ দেন না, ইয়ারপিতে দিয়ে দিব, ডাউনলোড করে কপি দিয়ে দাও। আপনারা যারা নতুন এসেছেন পোর্টালে ঢুকতে পারেন সবাই? কে কে পারেন না হাত তোলেন, আরো ভালো করে, কারণ সাইকোমেট্রিকে স্যার আপনাকে বলবে পোর্টালে ঢুকে দেখা, ঠিক আছে? তো যারা পারছেন না, যারা এক্স্যাক্টলি পারেন না যে পোর্টালে ঢুকে কিভাবে কোর্স ম্যাটেরিয়াল দেখতে হয়, কিভাবে আপনার রেজাল্ট দেখতে হয়, কিভাবে ডিউ দেখতে হয়, কিভাবে ইউনিভার্সিটি কোনো নোটিশ দেখতে হয়, টেক হেল্প ফ্রম ইওর ফ্রেন্ড, জিনিসটা শিখে নেন, ঠিক আছে? আচ্ছা কেউ গিটার আনছো? জি গিটার মানে ক্লাস থেকে আনছো কিনা? এটা তো আরে না আমি লাফাই গিটারে শুরু না এই বাচ্চারা কথা না, ক্লাসের সময় বেশি নাই, কন্টিনিউ করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে এই এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেয়েছি? কোশ্চেনে পেয়েছি। কোশ্চেন থেকে কিওয়ার্ড বের করব, কিওয়ার্ডগুলো দিয়ে একটা ইন্ট্রোডাকশন লিখে ফেলব, ঠিক আছে? ওভারভিউ কি লিখব? বড় জায়গায় যা ডিফারেন্স বোঝা যায় তাই বলবো আমি কোথায়? ওভারভিউ। এই যে আমি একটু দেখলাম, দেখে আমার মনে হয়েছে প্রথম বছরগুলোতে বেশিরভাগই কমেছে এন্ড দ্বিতীয় বছরগুলোতে সবই বেড়েছে, মোটামুটি সবই বেড়েছে, ঠিক আছে? শুধু একটা কমেছে, কে কমেছে? জার্মানি কমেছে, ঠিক আছে? এই পুরো চার্টের মধ্যে প্রথম ইয়ার রেঞ্জ থেকে সেকেন্ড ইয়ার রেঞ্জে শুধু একটা জিনিস কমেছে, সেটা হচ্ছে জার্মানি। জার্মানির হাউস প্রাইসটা কমেছে, বাকি সবাইকে এখানে বেড়েছে না। সো এটা আপনার ওভারভিউয়ে আসতে পারে। জেনারেল ওভারভিউ, overall average house prices fell significantly in 3 out of 5 cities in the first period. ফার্স্ট পিরিয়ডে আমি দেখতে পাচ্ছি তিনটাই ফল করেছে, দুইটা বেড়েছে, ঠিক আছে? 1989 এর তুলনায়। ওকে, only climbed slightly in the remaining two, এবং বাকি দুটোতে হালকা করে বেড়েছে। However, from 1996 house prices saw much strong growth. তাহলে বলেছে বাট পরের বছরগুলোতে আমি দেখতে পাচ্ছি সবগুলাই মোটামুটি বেড়েছে। আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন এক্সেপ্ট জার্মানি, ঠিক আছে? আপনারা কি বুঝেছেন ওভারভিউ? কি বললো যে প্রথম বছরে আমি দেখতে পাচ্ছি, আমি এখান থেকে বলি, প্রথম ইয়ার রেঞ্জটাতে 1990 থেকে 1995 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তিনটা সিটির হাউস প্রাইস কমেছে, বাকি দুটোতে একটু করে বেড়েছে, খুব বেশি কিন্তু বাড়ে নাই। যেটা কমেছে সেটা তুলনায় খুব বেশি বাড়ে নাই, একটাতে 2% আরেকটাতে হয়তো 3%, ঠিক আছে? বেড়েছে। বাট পরের বছরগুলোতে আমি দেখতে পাচ্ছি, দেখেন প্রত্যেকটা ধরে যদি বলেন, নিউ ইয়র্কে বাড়ছে, তাই না আগেরটার তুলনায়, দেন টোকিওতে বাড়ছে, আর টোকিওতে আগে ছিল -8, এখন আছে -5, -8 বড় না -5 বড়? -5 বড়, সো এখানে বেড়েছে। এন্ড দেন আমি দেখতে পাচ্ছি হচ্ছে যে মাদ্রিদ বেড়েছে, লন্ডন তো অনেক বেড়েছে, বাট শুধু কমেছে হচ্ছে ফ্রাঙ্কফুর্ট। তো আপনি বলতে পারেন পরের বছরগুলোতে প্রত্যেকটা হাউস প্রাইস বাড়ছে এক্সেপ্ট কি? জার্মানি। ওকে,
সো এটা ছিল আপনার ওভারভিউ। ওভারভিউ 2 থেকে 3 লাইনের বেশি হবে না। ক্লিয়ার? চেষ্টা করবেন 2 লাইনে শেষ করার, বাট 3 লাইনের বেশি কিছুতেই হবে না। এবার আসি বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 তে। কি করতে হবে? এক্সপ্লেইন করতে হবে। ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কিভাবে এটাকে এক্সপ্লেইন করতে চাচ্ছেন। ঠিক আছে? দেখেন কি বলেছে, house prices fell between 5 to 8% compared with 1989 in New York, Tokyo and London, with the largest drop being in the later two cities. So Tokyo and London 8% করে কমেছিল। Okay. On the other hand, prices in Frankfurt grew by 2% and by a little less in Madrid. বলছে যে মাদ্রিদে মাদ্রিদ এন্ড হচ্ছে ইসেতে কমেছে। তার মানে এখানে পুরো জিনিসটাতে প্রথম বারটা আছে না, প্রথম বারটাকে কম্পেয়ার করেছে, তাই না? সিন্দিপ, ইজ ইট রাইট? এম আই রাইট? তাইলে তারা বডি প্যারাগ্রাফ 1 এ কি করেছে? প্রথমটাকে এক্সপ্লেইন করেছে। বডি প্যারাগ্রাফ 2 তে কি করতে পারে? সেকেন্ডটাতে। সো আমি সেকেন্ডটাতে বলতে পারি এটা কি ইজি? এটা একদম ইজি না, বাট ইজি হলেও আমি আপনাকে স্কোর দিব যদি আপনার গ্রামার ঠিক থাকে। আপনি কিভাবে লিখছেন ওটা আমার দেখারই বিষয় না। আপনি ইনফরমেশনগুলো ঠিক দিচ্ছেন কিনা যেটা আছে চার্টে, এবং আপনার গ্রামার ঠিক কিনা। গ্রামার ঠিক হইলে তোমরা যদি ভালো লিখতে পারো, নিয়ম মেনে লিখতে পারো, আমার 10 এ 10 দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। সো আমি তার মানে বডি প্যারাগ্রাফ 2 তে কাকে কম্পেয়ার করব? সেকেন্ডটাতে। বাট বডি প্যারাগ্রাফ মানে 1 এ কিন্তু ওরা কম্পেয়ার করেছে 1989 এর সাথে। ঠিক আছে? এখন আমি তাহলে প্রথমটার সাথে সেকেন্ডটাকে কম্পেয়ার করি। কি হতে পারে? যে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ তে প্রায় 10% বেড়েছে, তাই না? 5%? না, ও স্যার, ওটা তোমার 10% বেড়েছে। এন্ড দেন হচ্ছে মাদ্রিদে বেড়েছে কতটুকু? 2%। আবার টোকিওতে বেড়েছে 3%, তাই না? তাহলে আমি বলতে পারি মাদ্রিদ টোকিওতে স্লাইটলি বেড়েছে। ঠিক আছে? আমি এক্সাক্ট নাম্বার না বলে 2 and 3% না বলে চাইলে আপনি স্লাইটলি বেড়েছে এটাও বলতে পারেন। এন্ড দেন হাইয়েস্ট জাম্প আমরা দেখতে পাচ্ছি লন্ডনে, এবং এই পুরো চার্টের মধ্যে জাস্ট একটা জায়গায় হাউস প্রাইস কমেছে, এটা কম্পারিজনে, সেটা হচ্ছে জার্মানি। এটা আপনি বডি প্যারাগ্রাফ 2 তে লিখতে পারেন। ওকে, সিন্দি পড়ো, জোরে জোরে পড়ো। However, between 1996 and 2000, the average price in London was a huge 12% higher than the 1989 average. Similarly, prices in New York were also considerably higher at 5% greater than the 1989 figure. Moreover, Madrid's house price average was approximately 4% more than the আচ্ছা, তাহলে এখানে 1989 ওরা বডি level. প্যারাগ্রাফ 2 টাও আবার 1989 এর সাথে কম্পেয়ার করেছে। ঠিক আছে? দুইটাকে ওরা 1989 এর সাথে কম্পেয়ার করেছে। তারপর Level. More than double the increase between 1990 and 1995. Prices in Tokyo were still lower than the 1989 average, but were 3% higher than the 1990 to 1995 level. ওই যে দেখছিলাম না -8 থেকে -5 হচ্ছে, মানে স্টিল মাইনাস, বাট তারপরে ওখানে টোটাল 3% বেড়েছে। Finally, where average house prices in Frankfurt remained greater than in 1989, they were a little lower than the increase between 1990 and 1995. ওকে, সো এটা ওরা এভাবে এক্সপ্লেইন করেছে। আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন সেটা আপনার উপর। আপনার হাতে সব ইনফরমেশন থাকবে, বার চার্টে সব ইনফরমেশন দেওয়া থাকবে। চেষ্টা করবো এটার চেয়ে সহজ কিছু দেওয়ার, যেহেতু এটা আমি পড়িয়েছি, আমি গাইড করেছি, সেজন্য একটু কঠিন দিয়েছি। পরীক্ষায় আরেকটু সহজ থাকবে। সিঙ্গেল বার চার্ট দেওয়ার চেষ্টা করবো। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের বেস্টটা দেওয়ার, ভালো করে লেখার। মনে হয় না রেকর্ডটা লাগবে? হ্যাঁ।